হ্যাট্রিকে শুরু জাদুকর লিওনেল মেসির বিশ্বকাপ। আলজেরিয়ার বিপক্ষে অপ্রতিরোধ আর্জেন্টিনা। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে উল্লাসে মাতোয়ারা সমর্থকরা। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের নরক নেমে আসবে, হুঁশিয়ারি ট্রাম্পের। তেহরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত। লেবানন ইস্যুতে নেতানিয়াহুর কড়া সমালোচনা। গাজায় ইয়েলো জোন সম্প্রসারণ। ইসরায়েলের নতুন করে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি। ভূমি দখলের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান মিশরের। রাশিয়া ইউক্রেনকে শান্তি চুক্তির আহ্বান ট্রাম্পের, সহায়তার আশ্বাস। শীতের আগেই পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি। মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা অব্যাহত। কঙ্গোয় খোঁজ মিলছে না ইবোলা আক্রান্তদের সংস্পর্শে আসা অনেকেরই। বাড়ছে উদ্বেগ। চিকিৎসা ও তহবিল সংকটে পরিস্থিতির অবনতি। জনসচেতনতা বাড়াতে মাঠে ইনফ্লুয়েন্সাররাও। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। হ্যাট্রিকে শুরু জাদুকর লিওনেল মেসির বিশ্বকাপ। আলজেরিয়ার ৩-০ গোলে হারালো আর্জেন্টিনা। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে উল্লাসে মাতোয়ারা সমর্থকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোজাফফর হোসেন জয়, চট্টগ্রামের শফিকুল আলম এবং যুক্তরাষ্ট্রের কানসাস স্টেডিয়ামের বাইরে আছেন এস এম ইকবাল। সরাসরি প্রথমে যাচ্ছি সাফির কাছে। শাফি, খেলা তো শেষ হয়েছে। এই মুহূর্তে টিএসসিতে এক অবিশ্বাস্য রকম ভাবে মেসি আসলেন, দেখলেন এবং জয় করলেন। ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথম ম্যাচে তিনি হ্যাট্রিক করেছেন, একবারে হিস্ট্রির দ্বার প্রান্তে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি বলা যায়। ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এখানে প্রচুর পরিমাণ ক্রাউড দেখতে পাচ্ছেন, যেখানে আর্জেন্টিনার ভক্তরা, মেসির ভক্তরা এসেছেন এবং তারা খেলা শেষে উদযাপন করছেন। এবং শুধু তাই নয়, আপনারা শুধু মেসির আনন্দই দেখতে পাচ্ছেন না, আমরা বলতে চাই এইখানে শুধু মেসি আর্জেন্টিনার জয়ের আনন্দই না, এইখানে অনেকের হৃদয় পুরো গন্ধ পাওয়া যাচ্ছে। শুধু এখানে যারা খেলা আসতে দেখেছিলেন তারা শুধু আর্জেন্টিনার সমর্থক ছিলেন না, অনেকেই ব্রাজিলের সমর্থক ছিলেন। এবং যারা হচ্ছে আর্জেন্টিনা, বাংলাদেশের যে ফুটবল কালচার, সেই ফুটবল কালচার অনুযায়ী আর্জেন্টিনা এবং ব্রাজিলের বাইরে আসলে বাংলাদেশের ফুটবল কেউ চিন্তা করতে পারে না। আপনাদেরকে যা দেখাচ্ছি, এইখানে যারা এসেছিলেন আর্জেন্টিনাকে হারানোর জন্য, তাদের আজ হৃদয় পুরো গন্ধ পাওয়া যাচ্ছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই। কেমন দেখেন আর্জেন্টিনা জিতছে, আমরা সবাই আমাদের মেসি, আমাদের আর্জেন্টিনা মানে ব্যান্ড। আর ব্রাজিল বন্ধুদেরকে বলবো, তোমরা কি আসলে কি রাগ করলা? এইবার তো মেসি পেনাল্টি পায়নি মেসির বিশ্বকাপে 16টা গোল। মেসি দ্য গ্রেটেস্ট গড, নো ডিবেট। রোনালদো ইজ নাথিং, মেসি ইজ দ্য রিয়েল গড। মেসি আজকের হেডলাইন হবে আর্জেন্টিনা 3টা পেনাল্টিতে মেসির বড় জয়। আপনারা বুঝতেই পারতেছেন যে হচ্ছে এখানে শুধুমাত্র আর্জেন্টিনার খেলা কিংবা মেসির জয় নয়, পুরো বাংলাদেশ জুড়ে যে বিশ্বকাপের প্রথম ম্যাচটি শুরু হয়েছে এবং ব্রাজিল যেভাবে শুরু করেছিল, আর্জেন্টিনা তার বিপরীতভাবে শুরু করেছে। এখানে বিশ্বকাপ খেলার আগে থেকে ম্যাচ শুরু হয়েছে 7টায়। তার আগে থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ এবং মহসিন হলের মাঠ কিন্তু পুরো একেবারে কানায় কানায় পূর্ণ ছিল। ঠিক এই মুহূর্তে ভক্ত সমর্থকরা যারা আছেন তারা কিন্তু মোটর শোডাউন করছেন এবং আনন্দে বাজি ফটকা ফুটাচ্ছেন। সমর্থকরা বলছেন, ভক্তরা বলছেন, এটি আসলে একটা ঐতিহাসিক সময়, এটি আসলে একটা ঐতিহাসিক ক্ষণ। একই সঙ্গে দেখুন এই ম্যাচে কিন্তু ভাই কেমন দেখেন ম্যাচ? অনেক সুন্দর ম্যাচ হয়েছে, অনেক সুন্দর ম্যাচ। আমরা অনেক খুশি, মেসির জন্য আমরা অনেক খুশি। মেসি 3টা গোল দিয়েছে, হ্যাটট্রিক করেছে। অনেকেই বলেন যে হচ্ছে মেসি মানে বিশ্বকাপ মানে পেনাল্টি মেসির জন্য। না পেনাল্টি না, মেসির জন্য বিশ্বকাপ। মেসি যে দারুণ খেলেছে এটা অবিশ্বাস্য। আজকে তো ধরেন বাংলাদেশের ফুটবল সংস্কৃতি অন্য শিবিরে, ব্রাজিল শিবিরে একটা হৃদয় পুরা গন্ধ পাওয়া যাচ্ছে। অবশ্যই ব্রাজিল আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা পারি। আমরা 3টা গোল দিয়ে দেখিয়ে দিয়েছি যে আমরা অবশ্যই পারি, আমরা বিশ্ব জয় করতে পারি। আমরা বিশ্বকাপটা কেমন শুরু হলো আপনাদের? অনেক ভালো ছিল, অনেক ভালো, অসাধারণ। মেসি 3টা গোল দিয়ে বিশ্বকাপ শুরু করেছে, তার জন্য আমরা অনেক আনন্দ। এবার তো টাইটেল ধরে রাখতে পারবেন? অবশ্যই আবার চ্যাম্পিয়ন হবো আমরা। আসলে এক্স্যাক্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রান্তর যে শুধুমাত্র
যে একটা সাধারণ খেলাই না, এইখানে যে হচ্ছে বিশ্বকাপের যে রাইভালরি আর্জেন্টিনা ব্রাজিল এবং আর্জেন্টিনার সাথে অন্যান্য ব্রাজিলের সমর্থক গোষ্ঠী যারা আছেন, যারা আসলে আজকে আলজেরিয়া করছিল, তারাও কিন্তু দেখলাম যে শুরুর দিকে মনে করেন যখন আলজেরিয়া যখন খুব ভালো আক্রমণে যাচ্ছিল তখন তারা লাফিয়ে উঠছিল, চিৎকার করছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা অনেকে কথা বলতে চাচ্ছেন না এবং তারা কিন্তু মাথা নিয়ে চলে যাচ্ছেন। এইখানে শুধুমাত্র ফুটবলের শুধুমাত্র মেসির জয় নয়, পুরো ফুটবলের জয় হয়েছে এবং মেসি একটা প্রথম ম্যাচে যে রেকর্ড করেছেন সেই রেকর্ডের কথাও কিন্তু তারা বলছেন এবং আগামী যে দুটা ম্যাচ রয়েছে সেই ম্যাচেও নিশ্চয়ই আর্জেন্টিনা দারুণ পারফর্ম করবে এবং পরবর্তী রাউন্ডে যাবে। তো এই মুহূর্তে টিএসসি থেকে ছিল আমার কাছে সবশেষ খবর। প্রথম ম্যাচে 100% ভালো, আমরা এবার কাপ দেব আমরা। হ্যালো মেসির হ্যাটট্রিক পর আনন্দ উল্লাসে মাতছেন বন্দরনগরী চট্টগ্রাম, বিশ্বকাপ উন্মাদনায় খাচ্ছে। তারই সাথে যুক্ত হয়েছে সে মেসির হ্যাটট্রিক এবং তাদের প্রিয় দল আর্জেন্টিনার জয়ী হয়ে এবং আর্জেন্টিনাকে 3 গোলে জিতে তারা এখানে মাঠ ছাড়ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই আনন্দ উল্লাসে মাতছেন সর্বস্তরের মানুষ। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে হাজারো দর্শক এবং এই মুহূর্তে আমরা হাজারো দর্শকের উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। কারণ পুরো বাংলাদেশ, মেসি মানি বাংলাদেশ এবং আর্জেন্টিনা মানি বাংলাদেশ এবং ব্রাজিল মানি বাংলাদেশ। সে আর্জেন্টিনার যে ডিজের তালে তালে আমরা এই মুহূর্তে সেটি দেখানোর চেষ্টা করছি। নানা বয়সী মানুষ এই মুহূর্তে যারা জার্সি পরে কিন্তু এই খেলা যুক্ত হয়েছে, শিশু কিশোর থেকে সর্বস্তরের মানুষ খেলা। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় এই মুহূর্তে আবারও আনন্দ উৎসাহে উল্লাসে মেতে উঠেছেন আর্জেন্টিনার সমর্থকরা। এমনি বিশ্বকাপে কাঁপছে পুরো দেশ, পুরো চট্টগ্রাম। তার উপরে আজকে আর্জেন্টিনা যে 3 গোলে জয়ী হয়েছে আলজেরিয়াকে হারিয়ে, সেটি উল্লাস বহু গুণে বেড়েছে। কারণ বাংলাদেশের মানুষ 2 ভাগে বিভক্ত, লাল জার্সি, হলুদ জার্সি আর সাদা নীল জার্সি। আজকে যে সাদা নীল জার্সির যে জয়ী, সেই উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি শিশু কিশোর থেকে সর্বস্তরের মানুষ। আমরা এখানে বিভিন্ন ভবনের উপরেও কিন্তু নারী সদস্যরাও কিন্তু দাঁড়িয়ে সেই খেলা উপভোগ করছে। আমরা জানি, দর্শকরা জানে, এই বিশ্বকাপের খেলা সময় টিভির মাধ্যমেও কিন্তু দেখানো হচ্ছে। সারা দেশের মানুষ বিভিন্ন চট্টগ্রামে বিভিন্ন যেই বড় বড় যে পর্দা রয়েছে সেখানে কিছু খেলাগুলো দেখানো হচ্ছে সকাল থেকে। কাকডাকা ভোর থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে এই শহরে এসে মানুষ যুক্ত হয়েছেন এই আর্জেন্টিনা খেলা দেখানোর জন্য। কারণ আর্জেন্টিনা মানে বাংলাদেশ, আর্জেন্টিনা মানে উন্মাদনা, আর্জেন্টিনা মানে মেসি। সেই মেসি আজকে যে তার পায়ের জাদুতে যে হ্যাটট্রিক করেছে, সেই উন্মাদনা, সে বাদ ভাঙা উচ্ছ্বাস, সেটি কোনোভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না। কারণ একটি গোল করার সাথে সাথে হাজারো দর্শকের উল্লাসে পেতে পারা বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গিয়ে যে উল্লাস, সেটি কোনো কমার নয়। সে আনন্দ, এক খেলা শেষ হয়েছে, 10 মিনিট হয়ে গেছে, ইতিমধ্যে সে আনন্দের যে বাদ ভাঙা উচ্ছ্বাস এখনো অতটুকু কমেনি এবং তাদের মধ্যে সে আনন্দ উল্লাস প্রতিনিয়তই চলছে। এবং তারা ঘোষণা দিয়েছে আগামী যে খেলাগুলো হবে সেই খেলাগুলোতে 19 তারিখ এখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করবে আর্জেন্টিনার সমর্থকরা এবং সেখানে সংযুক্ত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। সেই এবং আগামীতে যে অস্ট্রেলিয়ার সাথে একটি খেলা রয়েছে, জর্দানের সাথে যে খেলাগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখানোর কথা বলছে। যেহেতু পুরো বাংলাদেশ 2 ভাগে বিভক্ত, হলুদ জার্সি এবং লাল নীল জার্সিতে। আজকে আমরাও গত 2-1 দিন আগে যে মরক্কো এবং ব্রাজিলের যে খেলা, সেখানে দর্শকদের উন্মাদনা দেখেছিলাম, কিন্তু যেহেতু কোনো পক্ষে গোল করতে পারেনি সেরকম উন্মাদনাটা একটু কম ছিল। কিন্তু আজকে যেহেতু আর্জেন্টিনার সমর্থকরা যেহেতু আর্জেন্টিনা হ্যাটট্রিক করেছে মেসি এবং 3 গোলে এগিয়ে রয়েছে, সেক্ষেত্রে তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং আগে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই আর্জেন্টিনাকে ঘিরে উন্মাদনা আমরা দেখছি। শিশু কিশোর থেকে সর্বস্তরের মানুষ নানা বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গিয়ে তারা সেই অভিনন্দন জানাচ্ছেন, মেসিকে অভিনন্দন জানাচ্ছেন, আর্জেন্টিনাকে অভিনন্দন জানাচ্ছেন। কারণ আর্জেন্টিনার প্রধানমন্ত্রীও কিন্তু সেও বাংলাদেশের কথা জানেন, যে বাংলাদেশের দর্শকদের কথা জানেন।
তারা কিন্তু ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশের দর্শকদের, তারা চিঠি দিয়ে জানিয়েছে, এবং একইভাবে ব্রাজিলের দর্শকরাও। তো আমরা সবকিছু মিলিয়ে যে আনন্দ উল্লাস সেটি এখন দেখানোর চেষ্টা করছি। আনন্দের তালে তালে নেচে গিয়ে দর্শকরা কিন্তু আনন্দ উল্লাসে মাতছেন। চট্টগ্রামে যে কদমতলী বাস স্টেশন রয়েছে সেখানে সবকিছু মিলিয়ে যেটি বলা যায় আনন্দ উল্লাসে মাতছেন দর্শকরা। তাদের আনন্দ উল্লাস ভাঙা উল্লাস থামানো যাচ্ছে না, এবং পতাকা হাতে নিয়ে বাদ্যযন্ত্র হাতে নিয়ে বিভিন্ন যে গায়ে বিভিন্ন স্ট্যাচু একে জার্সি গায়ে দিয়ে তারা সমর্থন জানাচ্ছেন আর্জেন্টিনাকে। এবং চট্টগ্রামে যে কদমতলী সুবাপুর বাস স্টেশন এখানে উৎসবের নগরীতে পরিণত হয়েছে। এই পুরো এক টুকরো যেন আর্জেন্টিনা। এই চট্টগ্রামে বিভিন্ন জায়গায় স্ক্রিন বড় পর্দায় সে খেলাগুলো দেখা হচ্ছে, কারণ এবার আমরা জানি বিশ্বকাপের যে খেলা সেটি কিন্তু সময় টিভির মাধ্যমে কিন্তু দর্শকদের দেখানো হচ্ছে। তো সবকিছু মিলিয়ে মেসি হ্যাট্রিক, আর্জেন্টিনা জয়ী, বাংলাদেশের অর্ধেক যে সমর্থক তাদের আনন্দ উল্লাস আমরা দেখতে পাচ্ছি, এবং আগামী খেলাতে আর্জেন্টিনা জয়ী হবে, বিশ্বকাপ নেবে সে প্রত্যাশায় দর্শকদের মধ্যে। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আর্জেন্টিনার জয়ে আনন্দে মেতে উঠেছেন দর্শকরা, সেই খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং চট্টগ্রাম থেকে। 24 বছরের প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ফ্রান্স। আফ্রিকান জায়ান্ট সেনেগালকে 3-1 গোলে হারালো ফরাসিরা। জোড়া গোল করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসিদের হয়ে সর্বকালের সেরা গোলদাতা এখন তিনি। আর 3 গোল করলে বিশ্বকাপেও হবেন সর্বকালের সেরা গোলদাতা। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। 24 বছরের জমানো ক্ষতে অবশেষে প্রলেপ দিল ফ্রান্স। 2002 সালে যাদের কাছে হেরে তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে, সেই সেনেগালের সঙ্গে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আরও একবার সাক্ষাৎ সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে এবার আর কোনো ভুল নয়, আফ্রিকার সিংহরা লড়াইটা সমান করলেও অভিজ্ঞতা আর ক্ষিপ্ততায় পেরে ওঠেনি ইউরোপের পাওয়ার হাউসের সঙ্গে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধের চিত্রটা ছিল একেবারে ভিন্ন। বিশ্বকাপের অন্যতম দাবিদার ফ্রান্স ছিল না চেনা ছন্দে। ফরাসিদের রক্ষণে বারবার আক্রমণ সানিয়েছেন সেনেগালের আক্রমণ ভাগ, কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের মুখ দেখেনি তারা। অবশ্য ভাগ্যকেও দোষতে হবে তাদের। গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও বার পোস্ট বাধা হয়ে দাঁড়ায় আফ্রিকার রাজাদের। রোমাঞ্চের পুরোটা জমা ছিল দ্বিতীয়ার্ধে। বল দখলে কিংবা নিয়ন্ত্রণে সেনেগাল এগিয়ে থাকলেও ফ্রান্স কাজে লাগিয়েছে তাদের অভিজ্ঞতা। ম্যাচের 66 মিনিটে এসে ডেড লক ভাঙেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। অলিসের পাস থেকে দারুণ শটে স্কোর করেন তিনি। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে সেনেগালেও। আক্রমণে গেলেও ফ্রান্সের রক্ষণ ভাঙতে পারছিল না তারা। পাল্টা আক্রমণে আবার সুযোগ পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার স্কোরশিটে নাম লেখান বারকোলা। দারুণ গোলে 2-0 লিড নেয় ফ্রান্স। ইনজুরি সময়ে প্রথম গোলের দেখা পায় সেনেগাল। বদলি নেমে প্রতিদান দেন কোচকে। ইব্রাহিম বায়ের গোলে 2-1 হয় ব্যবধান। যেন শেষ হইয়াও হইল না শেষ। তবে ফ্রান্স কোনো অঘটনের সুযোগ দেয়নি। সাদিও মানেদের গোলের পরের মিনিটেই ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে ফরাসিদের স্কোরশিট 3-1 করেন এমবাপে। আর এই গোলের মধ্য দিয়ে ফ্রান্সের হয়ে সর্বকালের সেরা গোলদাতা হয়ে যান তিনি। শেষ পর্যন্ত 3-1 গোলের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। শুরুটা ভালো না খেললেও শেষটা দুর্দান্ত খেলেছে ফ্রান্স। অন্য ফেভারিটরা যেখানে অঘটনের শিকার হচ্ছে, সেখানে ফ্রান্স তাদের মিশনটা শুরু করেছে নিজেদের চেনা ছন্দে। অন্যদিকে সেনেগালের লড়াইটাও ছিল প্রাণপণ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কানাডার প্রথম ম্যাচে উপস্থিত না থাকায় সমালোচনার মুখে পড়েন জাস্টিন ট্রুডো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জবাব দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী। লেখেন, প্রেমিকের দায়িত্ব পালন করতেই নিজের দেশের বিশ্বকাপ ম্যাচ বাদ দিয়ে সঙ্গীত শিল্পী ক্যাটি পেরির পারফরমেন্স দেখতে যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। বিশ্বকাপে তার সমর্থন কানাডার প্রতি আছে বলে দাবি করেন ট্রুডো।
টরন্টোতে যখন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার পতাকা উঠছিল, ঠিক তখন 1000 কিলোমিটার দূরে লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্রের ম্যাচ উপভোগ করছিলেন সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ক্যামেরায় ধরা পড়ে গ্যালারিতে প্রেমিকা কেটি পেরির সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্ত কাটাচ্ছেন তিনি। দুজনকে আলিঙ্গন ও খেলার আবহ উপভোগ করতেও দেখা যায়। এই দৃশ্যই তৈরি করে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কানাডিয়ান প্রশ্ন তুলেন, নিজ দেশের প্রথম বিশ্বকাপ ম্যাচ বাদ দিয়ে কেন অন্য দেশের ম্যাচে ট্রুডো। আবার কেউ কেউ তাকে দেশদ্রোহী বলেও মন্তব্য করেন। তবে সমালোচনার জবাবও দিয়েছেন ট্রুডো। বলেন, কখনো কখনো সহায়ক প্রেমিকার দায়িত্ব পালন করতে হয়, তবে বিশ্বকাপে তার সমর্থন কানাডার প্রতি। টরন্টোর ম্যাচে কানাডার বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হলেও ট্রুডো বেছে নেন যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচ, কারণ লস অ্যাঞ্জেলেসের ম্যাচেই ছিল কেটি পেরির পারফরম্যান্স। উদ্বোধনী ম্যাচের অংশ হিসেবে মঞ্চ মাতান এই পপ তারকা, আর সেই মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসেন ট্রুডো। ট্রুডো ও পেরির সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় 2025 সাল থেকে। পরে তারা নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেন। 18 বছরের দাম্পত্য জীবনের পর 2023 সালের সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে বিচ্ছেদ হয় ট্রুডোর। ফলে বিশ্বকাপের এই উপস্থিতি শুধু ক্রীড়া নয়, ব্যক্তিগত জীবন নিয়েও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলায় নিহত 1, আহত 1। লকডাউন পুরো এলাকা, চলছে তদন্ত। নিউ জার্সিতে সন্দেহভাজন এক ব্যক্তির গাড়ির ধাক্কায় অভিবাসন কর্মকর্তা আহত। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিকের দাবিও করেছেন তিনি। দ্রুতই ইরানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ও পরবর্তী আলোচনা হবে বলে G7 সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কড়া সমালোচনাও করেন ট্রাম্প। বলেন, তিনি পাশে না থাকলে ইসরায়েলের অস্তিত্বও থাকতো না। ফ্রান্সে G7 সম্মেলনে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ সময় সাংবাদিকদের সামনে ইরান ইস্যুতে কথা বলেন ট্রাম্প। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে বলে দাবি করেন তিনি। ইরানের সঙ্গে শিগগিরই আনুষ্ঠানিক সমঝোতা স্মারক সই এবং পরবর্তী আলোচনা শেষ হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। সম্পর্ক স্বাভাবিকের দাবি করলেও পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, চুক্তিতে সেটাই বলা আছে। তারা পারমাণবিক অস্ত্র কিনতে পারবে না, তৈরি করতে পারবে না, উন্নয়নও করতে পারবে না। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে এরই মধ্যে ডিজিটালি সমঝোতা স্মারক সই হয়েছে যুক্তরাষ্ট্রের। শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে। এরপর দুই দেশের মধ্যে শুরু হবে পরবর্তী ধাপের আলোচনা। সমঝোতা স্মারকটির মেয়াদ 60 দিন। এই সময়সীমার মধ্যে পরবর্তী ধাপের আলোচনা শেষ করতে হবে। শুক্রবার জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে ইরানও। G7 সম্মেলনে লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকেও এক হাত নেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইসরায়েলকে থামতে বললেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েল। রোববার ইরান ইসরায়েল চুক্তি ঘোষণার পর নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে অন্তত 84 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় তিনি পাশে না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না বলেও সতর্ক করেন। আমাদের ছাড়া, যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল বলে কিছু থাকতো না। আমাকে ছাড়াও ইসরায়েলও থাকতো না, কারণ আমি যা করেছি তা করার জন্য অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিল না। নেতানিয়াহুর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু এখন লেবানন ইস্যুতে নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। এদিকে বারবার চুক্তি লঙ্ঘন করে বৈরুতে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুদ্ধ শেষ, চুক্তিও স্বাক্ষরিত, কিন্তু 100 দিনের বেশি সময়ের সংঘাত শেষে প্রশ্ন উঠছে, আসলে কি অর্জন করলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? শাসন পরিবর্তনের লক্ষ্য পূরণ হয়নি, পারমাণবিক বিরোধেরও মেলেনি সমাধান, বরং হাজারো প্রাণহানি, ব্যাপক ধ্বংসযজ্ঞ আর বৈশ্বিক জ্বালানি সংকটই হয়ে উঠেছে এই যুদ্ধের সবচেয়ে দৃশ্যমান ফলাফল।
অবশেষে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্ব নির্ধারিত অনুযায়ী শুক্রবার জেনেভায় হতে যাচ্ছে আনুষ্ঠানিকতা। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এপিক ফিউরি নামের সামরিক অভিযানের অন্যতম লক্ষ্য ছিল ইরানের বর্তমান নেতৃত্বকে সরিয়ে দেয়া। তবে সংঘাতের প্রথম দিকেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েনি। দ্রুতই নেতৃত্ব নতুন হাতে স্থানান্তরিত হয়েছে, আর রাজনৈতিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোও সক্রিয় রয়েছে। যুদ্ধের আরেকটি বড় যুক্তি ছিল ইরানের কথিত পারমাণবিক হুমকি। ট্রাম্প বারবার বলেছেন ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না, কিন্তু যুদ্ধ শেষের যে সমঝোতা হয়েছে সেখানে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চূড়ান্ত সমাধান নেই, বরং ভবিষ্যতে নতুন আলোচনার সুযোগ রাখা হয়েছে। তাই যে ইস্যুকে কেন্দ্র করে সংঘাতের যৌক্তিকতা তৈরি হয়েছিল সেটি এখনো অমীমাংসিত রয়ে গেছে। অন্যদিকে ইরানের আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলো দুর্বল করার লক্ষ্য পুরোপুরি সফল হয়নি। হিজবুল্লাহ, হামাস, হাউথি এবং ইরানের অন্যান্য মিত্র সংগঠন এখনও সক্রিয়। দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযান সত্ত্বেও অঞ্চল জুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। এমনকি ট্রাম্প নিজেই হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করেছেন, যাতে তারা নতুন করে সংঘাতে না জড়ায়। তবে যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিয়েছে সাধারণ মানুষ। ইরানে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। লেবাননেও হামলা ও সামরিক অভিযানে হাজারো মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ধ্বংস হয়েছে স্কুল, হাসপাতাল, সেতু, সড়ক ও আবাসিক এলাকা। একই সঙ্গে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়, যা বিশ্ব অর্থনীতিতেও বড় চাপ সৃষ্টি করে। ফলে যুদ্ধ শেষ হলেও এর মানবিক, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব বহু বছর ধরে অনুভূত হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও শুরু হয়েছে দুর্নীতি মামলার শুনানি। আদালতের বাইরে বিক্ষোভ করেছেন বিরোধীরা। বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি বিক্ষোভকারীদের। ট্রাম্পের জুতো পরিষ্কার করছেন নেতানিয়াহু। পরনে বন্দির পোশাক আর গলায় ঝুলানো কালো রঙের ব্রোকেন হার্ট। পেছনের ব্যানারে লেখা আমেরিকা তোমাকে ঘৃণা করে। নেতানিয়াহুকে ব্যঙ্গ করে তুলে ধরা হয় এমন রাজনৈতিক প্রতীকী প্রতিবাদ। তেল আবিবের আদালতে দীর্ঘদিনের দুর্নীতি মামলার শুনানিতে এদিন হাজির হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আর বাইরে জড়ো হন বিরোধী বিক্ষোভকারীরা। 2020 সালে শুরু হওয়া এই মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও আস্থাভঙ্গের অভিযোগ রয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে দায়িত্বে থাকা প্রথম প্রধানমন্ত্রী যিনি ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কোনো ক্ষেত্রেই নেতানিয়াহুর নেতৃত্ব সফল হয়নি। আইনি প্রক্রিয়া থেমে না থেকে দ্রুত বিচার শেষ করার দাবি তাদের। নেতানিয়াহু যেন বিচার এড়িয়ে যেতে না পারেন এটি নিশ্চিত করতে আমরা 1 বছরেরও বেশি সময় ধরে আদালতের সামনে দাঁড়িয়ে আছি। ইরান, হিজবুল্লাহ বা হামাসের বিরুদ্ধে যুদ্ধ যেটাই হোক না কেন, তারা সবাই আরো বেশি শক্তিশালী হয়েছে, আর একমাত্র যে পক্ষ দুর্বল হয়েছে তা হলো ইসরায়েল। নেতানিয়াহুর আইনি সংকট ইসরায়েলের রাজনীতিতে বড় বিভাজন তৈরি করেছে। 2019 সালে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর থেকে দেশটিতে একাধিক নির্বাচনের পেছনেও এই রাজনৈতিক অস্থিরতা বড় ভূমিকা রেখেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। গাজার আরও ভূখণ্ড নিয়ন্ত্রণে নিতে ইয়েলো জোন সম্প্রসারণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে বাস্তুচ্যুত হয়ে পড়ছেন হাজার হাজার ফিলিস্তিনি। G7 সম্মেলনে তেল আবিবকে ভূমি দখলের পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও আবারও ইসরায়েলি হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত প্রায় 1000 মানুষের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত 2 ভাই আহমদ ও মাহমুদ আবু হিনকে শেষ বিদায় জানান স্বজন ও স্থানীয় বাসিন্দারা। একটি আবাসিক ভবনের কাছে চালানো হামলায় তারা নিহত হন। 2025 সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলি সেনাদের। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতির পর থেকে দখলদারদের হামলায় প্রায় 1000 মানুষ নিহত হয়েছেন। এদিকে গাজার কামাল আদওয়ান হাসপাতালের
পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়ার মুক্তির আবেদন খারিজ করেছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট। 2024 সালের শেষ দিকে তাকে আটক করা হয় এবং 1 বছরের বেশি সময় ধরে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই তিনি আটক রয়েছেন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, গোপন নথির ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত দিয়েছেন, যা তার আইনজীবীর কাছেও প্রকাশ করা হয়নি। আবু সাফিয়ার বিরুদ্ধে হামাসের সদস্য হওয়ার অভিযোগ তোলে ইসরায়েলি বাহিনী, তবে এ দাবির পক্ষে প্রকাশ্যে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। হামলা নির্যাতনের পাশাপাশি বাড়ছে ইসরায়েলের ভূখণ্ড নিয়ন্ত্রণের পরিধিও। গাজার খান ইউনিস ও রাফা এলাকায় ইসরায়েলি বাহিনী ইয়েলো জোন বা নিজেদের নিয়ন্ত্রিত এলাকা আরও বিস্তৃত করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গাজা সিটির আল তুফাহ এলাকাতেও ট্যাঙ্ক অগ্রসর হওয়ায় বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বাস্তুচ্যুতরা বলছেন, বারবার স্থানান্তরের পর এখন আর নিরাপদ আশ্রয়ের কোনো জায়গাই অবশিষ্ট নেই। বর্তমানে গাজার 60% বেশি এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ভূখণ্ড নিয়ন্ত্রণ 70% উন্নীত করার পরিকল্পনার কথা জানান। তবে G7 সম্মেলনে এ পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির শর্ত অতিক্রম করে ভূখণ্ড দখলের এই পদক্ষেপ গাজার মানবিক সংকটকে আরও গভীর করতে পারে, যেখানে প্রায় 20 লাখ মানুষ এরই মধ্যে বারবার বাস্তুচ্যুত হয়েছেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজার বাস্তুচ্যুত মানুষের কাছে এখন সবচেয়ে বড় সংকট নিরাপদ পানি। ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামোর মধ্যে বিশুদ্ধ পানির জন্য প্রতিদিনই লড়াই করছেন লাখো ফিলিস্তিনি। ইউনিসেফ বলছে, নিরাপদ পানির অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে উপত্যকার অন্তত 11 লাখ শিশু। আর জাতিসংঘ বলছে, গাজার 80% মানুষ এখন ট্রাকে আনা পানির উপর নির্ভরশীল। গাজার পশ্চিমাঞ্চলের একটি শিবিরে হাতে খনন করা কূপ থেকে পানি তুলছেন এক বাসিন্দা। দীর্ঘদিন নির্ভরযোগ্য পানির উৎস না পেয়ে নিজ হাতেই খনন করেন 4 মিটার গভীর কূপ। এই পানি এখন তার পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটাচ্ছে। একই সঙ্গে ছোট সবজি বাগানেও কাজে লাগছে কূপের পানি। পানির জন্য প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। অনেকেই অপরিষ্কার পাত্রে পানি সংরক্ষণ করতে বাধ্য হচ্ছেন, যা শিশুদের নানা অসুস্থতার ঝুঁকি বাড়াচ্ছে। ইউনিসেফ বলছে, গাজায় প্রায় 11 লাখ শিশুর জন্য নিরাপদ পানির ব্যবস্থা এখন বড় চ্যালেঞ্জ। এই পানির পাত্রগুলো প্রাপ্তবয়স্ক বা শিশু কারোর ব্যবহারের জন্যই উপযুক্ত নয়। তবে এগুলো পরিবর্তন করে নতুন পাত্র কেনার সামর্থ্য আমাদের নেই। অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে। এমন নোংরা পাত্রে পানি সংরক্ষণ বা পান কোনোটাই নিরাপদ নয়। যুদ্ধের কারণে গাজার পানির অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের নেতৃত্বাধীন ওয়াশ ক্লাস্টারের তথ্য অনুযায়ী গাজার প্রায় 80% মানুষ এখন ট্রাকে আনা পানির উপর নির্ভরশীল। আর উপকূলীয় ভূগর্ভস্থ পানি মাত্র 3% ব্যবহার উপযোগী। এমন পরিস্থিতিতে লবণাক্ত ও অনিরাপদ পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। আর গ্রীষ্মকালে এই সংকট আরও তীব্র হচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। এদিকে G7 সম্মেলনের বাইরে গাজায় মানবিক সংকটের বিষয়টি সামনে আনতে বিক্ষোভ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। মঙ্গলবার ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ভেন্যুর কাছাকাছি জেনেভা হ্রদের তীরে এই প্রতীকী বিক্ষোভের আয়োজন করা হয়। কাগজের তৈরি মুখোশ পরে G7 নেতাদের প্রতীকী রূপ ধারণ করেন কর্মীরা। তাদের হাতে ছিল বিশুদ্ধ পানির গ্লাস, আর মাঝখানে রাখা হয় গাজা লেখা একটি বড় বোতল, যা ভরা ছিল নোংরা পানিতে। এর মাধ্যমে অবরুদ্ধ উপত্যকায় নিরাপদ পানির সংকট তুলে ধরা হয়। অক্সফামের দাবি, গাজার 82% মানুষ নিরাপদ পানীয় জলের সুযোগ থেকে বঞ্চিত। সংস্থাটি জানায়, গাজা এবং অন্যান্য সংঘাত কবলিত অঞ্চলের মানবিক সংকট G7 নেতাদের আলোচনায় যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্মেলনের এজেন্ডায় থাকলেও গাজার মানবিক বিপর্যয়ের দিকে বিশ্ব নেতাদের আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। এবার 16 বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে আয়ারল্যান্ড। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বলছেন প্রবাসীরা। রাশিয়া ইউক্রেনকে শান্তি চুক্তির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে G7 সম্মেলনে সাইডলাইন বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে কথা জানান তিনি। বলেন, এ প্রক্রিয়ায় ট্রাম্প নিজেও সহায়তা করবেন। আর শীত আসার আগেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান জেলেনস্কি। এদিকে আলোচনার মধ্যেও অব্যাহত রয়েছে মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা।
স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সে আয়োজিত G7 সম্মেলনের এক ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় কিয়েভে মস্কোর হামলার ছবি ট্রাম্পকে দেখান জেলেনস্কি। ট্রাম্প রাশিয়ার এই হামলাকে সমর্থন করেননি। বৈঠকে রাশিয়া ইউক্রেনকে শান্তি চুক্তির আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি নিজেও এই প্রক্রিয়ায় সহায়তা করবেন বলে জানান। রাশিয়ার একটি চুক্তিতে পৌঁছানো উচিত। দুদেশেই বিপুল সংখ্যক মানুষ হারিয়েছে। গত মাসেই দুই পক্ষ মিলিয়ে 35,000 সেনা নিহত বা হতাহত হয়েছে। ট্রাম্পের সঙ্গে বৈঠক ভালো হয়েছে বলে সাংবাদিকদের জানান জেলেনস্কি। বলেন, ইউক্রেনের মূল মনোযোগের বিষয় ছিল আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা। তাছাড়া রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে মস্কোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা নিয়েও আলোচনা হয়েছে। শীত মৌসুম শুরুর আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চান জেলেনস্কি। শীত আসার আগে শান্তি চুক্তি না হলে রাশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর ইউক্রেনের হামলা আরও চাপ তৈরি করবে বলে সতর্কবার্তা দেন তিনি। শীত আসার আগেই একটি বৈঠকের আয়োজন করার চেষ্টা করা উচিত। গত শীত আমাদের জন্য ভয়াবহ ছিল, আর একটি একই ধরনের শীতের মধ্য দিয়ে যেতে চাই না। রাশিয়াকেও বুঝতে হবে যে আমরা যেমন কঠিন সময় পার করছি, তাদের জন্য পরিস্থিতি সহজ হবে না। এদিকে ইউরোপীয় কূটনীতিকরাও এই বৈঠককে গঠনমূলক আখ্যা দিয়েছেন। তবে ট্রাম্প রাশিয়ার ওপর আরও মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি এড়িয়ে চলছেন বলে জানিয়েছেন দুই কূটনীতিক। শান্তি চুক্তি নিয়ে কথা উঠলেও থেমে নেই রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। মস্কোয় একটি আবাসিক ভবনে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে। রুশ কর্তৃপক্ষের দাবি অন্তত 60টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এদিকে দোনেস্কে 120টি ভবন নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়া। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইংলিশ চ্যানেলে একটি ব্রিটিশ ইয়টের কাছে সতর্কতামূলক গুলি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। স্থানীয় সময় মঙ্গলবার আইল অফ ওয়াইট ও ফ্রান্সের নরম্যান্ডি উপকূলের মধ্যবর্তী ইংলিশ চ্যানেলে ঘটনাটি ঘটে। রাশিয়ার ফ্রিগেট অ্যাডমিরাল গ্রিগোরোভিচের কাছে ঘন কুয়াশার মধ্যে একটি ছোট মোটরবিহীন ইয়ট ভেসে এলে দুই জাহাজের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ইয়টটি যুক্তরাজ্য থেকে যাত্রা শুরু করেছিল এবং সেটিতে ষাটোর্ধ্ব এক দম্পতি ছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইয়টটি যুদ্ধ জাহাজের দিকে বিপজ্জনকভাবে এগিয়ে আসছিল। রেডিও বার্তা ও সতর্কতামূলক ফ্লেয়ার ছোড়ার পরও সাড়া না পাওয়ায় নাবিকরা ইয়টের গতিপথের সামনে রাইফেল দিয়ে সতর্কতামূলক গুলি চালায়। মস্কোর দাবি, আন্তর্জাতিক নৌ চলাচল বিধি মেনেই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় কেউ আহত হননি এবং ইয়টের কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। কঙ্গোয়ে ইবোলা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা হাজার হাজার মানুষের খোঁজ মিলছে না। এতে উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যে চিকিৎসা অবকাঠামোর ঘাটতি, জনসচেতনতার অভাব এবং তহবিল সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে প্রাদুর্ভাব এযাবৎকালে সবচেয়ে ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছে আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। প্রতিবেশী উগান্ডাতে সংক্রমণ ছড়িয়ে পড়ায় দুশ্চিন্তা আরও বেড়েছে। কঙ্গোয় চলমান ইবোলা প্রাদুর্ভাব পশ্চিম আফ্রিকা ও পূর্ব কঙ্গোর অতীতের ভয়াবহ প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মহাপরিচালক জ্যা কাসেয়া। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে 800-র বেশি, যার মধ্যে মৃত্যু হয়েছে শতাধিক। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে সতর্ক করা হয়েছে। আমরা যদি খুব দ্রুত এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে পরিস্থিতি পশ্চিম আফ্রিকা এবং বিশ্বের পূর্বাঞ্চলে যা দেখা গিয়েছিল তার চেয়েও ভয়াবহ হতে পারে। সামগ্রিকভাবে যেখানে আমাদের লক্ষ্য ছিল 33,000 মানুষকে অন্তর্ভুক্ত করা, সেখানে আমরা এখন পর্যন্ত 12% মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। স্বাস্থ্য কর্মকর্তাদের সবচেয়ে বড় উদ্বেগ এখন সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজে ব্যর্থতা। আফ্রিকা সিডিসি বলছে 26,000-এরও বেশি সম্ভাব্য সংস্পর্শে আসা ব্যক্তির অবস্থান অজানা। তারা কোথায় আছেন, কার সঙ্গে মিশছেন কিংবা নতুন করে সংক্রমণ ছড়াচ্ছেন কিনা সে সম্পর্কেও কোনো নিশ্চিত তথ্য নেই। বিশেষজ্ঞদের মতে কার্যকর কন্ট্যাক্ট ট্রেসিং ছাড়া সংক্রমণ ঠেকানো প্রায় অসম্ভব। চিকিৎসা কেন্দ্রের স্বল্পতা এবং স্থানীয় জনগণের একাংশের অনীহার কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের কর্মকর্তারা সতর্ক করেছেন, প্রাদুর্ভাব এখনো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি এবং এটি নিয়ন্ত্রণে আনতে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষ করে ইবোলার মৃত ব্যক্তির দেহ অত্যন্ত সংক্রামক হওয়ায় সুরক্ষা ব্যবস্থা ছাড়া প্রচলিত দাফন প্রথা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠছে।
সংকট মোকাবেলায় অর্থায়নও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান ও বুরুন্ডির প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় $518 মিলিয়ন 1/5-এরও কম অর্থ এখন পর্যন্ত সংগ্রহ করা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই ধরনের ইবোলার জন্য এখনো অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই এবং কার্যকর টিকা প্রস্তুত হতে 9 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এরই মধ্যে প্রতিবেশী উগান্ডায় 19টি সংক্রমণ ও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা সীমান্তে ইবোলার বিস্তার নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। সংক্রমণ ঠেকাতে শুধু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরাই নন, মাঠে নেমেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় মুখরাও। প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়ায় স্থানীয় ইনফ্লুয়েন্সাররাও মোবাইল ফোন হাতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষের আশা, সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক এই প্রচারণা গুজব কমাতে এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে হাসপাতালে বন্দুক হামলায় একজন নিহত ও আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেলে উইলমিংটন হাসপাতালের ভেতরে এই গুলির ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, 500 ব্লক ওয়েস্ট 14তম স্ট্রিটের ওই হাসপাতালে ক্যাম্পাসে সম্ভাব্য সক্রিয় বন্দুকধারীর খবর পাওয়ার পর পুরো এলাকা লকডাউন করা হয়। পরে রোগী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। পুলিশ জানায়, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। গুলিবিদ্ধ 2 ব্যক্তি হাসপাতালের কর্মী নাকি হামলার সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত করা হয়নি। তাদের শারীরিক অবস্থার বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলায় স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আশেপাশের এলাকায় অতিরিক্ত যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস প্রাঙ্গণে আয়োজিত UFC অনুষ্ঠানে একটি হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে FBI। এ ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত আদালতের নথি অনুযায়ী গত সপ্তাহে হোয়াইট হাউসের লনে অনুষ্ঠিত আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ বা UFC মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল একটি দল। FBI বলছে, বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হোয়াইট হাউসের উত্তর পাশে আঘাত হেনে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা ছিল। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় হামলার আগেই 5 জনকে আটক করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 80তম জন্মদিন এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে ট্রাম্প, রিপাবলিকান আইন প্রণেতা, দাতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিগগিরই 16 বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর বিধি নিষেধ আরোপ করতে যাচ্ছে আয়ারল্যান্ড সরকার। এ পদক্ষেপ শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। প্রতিবেশী ইংল্যান্ডের পর এবার 16 বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে আয়ারল্যান্ডও। মঙ্গলবার দেশটির মন্ত্রী পরিষদে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপপ্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, আয়ারল্যান্ডের উচিত যুক্তরাজ্যের পদক্ষেপ অনুসরণ করা। আগামী মাসে ইউরোপীয় ইউনিয়নের এক সভায় এ বিষয়ে আলোচনা হবে বলেও জানানো হয়। বৈঠকে আরো বলা হয়, ইউই থেকে সর্বসম্মতি পাওয়া না গেলেও আয়ারল্যান্ডের অভ্যন্তরীণ আইন অনুযায়ী তা বাস্তবায়নের অধিকার রয়েছে। আয়ারল্যান্ড সরকারের এই পদক্ষেপ বাস্তবায়ন হলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে তা সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন এখানের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা। এক্ষেত্রে অভিভাবকদের সহায়তার কথাও উল্লেখ করেন তারা। সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রিত আইনকে সমর্থন করি এবং আমি বিশ্বাস করি রাষ্ট্রের এই উদ্যোগ শিশু কিশোরদের স্বাধীনতা কেড়ে নেওয়া নয়, বরঞ্চ তাদেরকে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যেই সরকার এই আইন করছে। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তিতার কারণে আমাদের শিশুরা বিভিন্ন রকম মানসিক চাপ বা ট্রমার মধ্যে দিয়ে যায়। আমাদের শিশুদের জন্য একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এই আইনটি অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে প্রথম বিধিনিষেধ দেওয়া দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ তার ভেরিফাইড পেজে আয়ারল্যান্ডকে স্বাগত জানিয়ে বলেন, শিশুদের সুরক্ষায় ভালো উদ্যোগ এটি। কানাডা, ফ্রান্স সহ ইউরোপের আরো কয়েকটি দেশ একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে। অনলাইনে শিশু সুরক্ষা বিষয়ে দ্রুতই প্রস্তাবনা আসবে বলেও ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় কমিশনও।
বর্তমানে শিশুরা অতিমাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করায় তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রয়েছে চরম ঝুঁকিতে। এ থেকে পরিত্রাণ পেতে আইরিশ সরকার যে পদক্ষেপ নিয়েছে তা অবশ্যই প্রশংসার। এই পদক্ষেপগুলো হতে পারে অন্য দেশগুলোর জন্য অনুকরণীয়। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে 6.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। মঙ্গলবারের এই ভূমিকম্পের পর একাধিক আফটার শক অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পটির কেন্দ্র ছিল সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশের পালু শহরের 46 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় 10 কিলোমিটার। 1 মিনিটেরও বেশি সময় ধরে তীব্র কম্পন অনুভূত হয়। মূল ভূমিকম্পের পর 5.2 মাত্রার আরেকটি কম্পনও রেকর্ড করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার লত্তে ওয়ার্ল্ড অ্যাকুয়ারিয়াম, যেখানে প্রবেশ করলেই দর্শনার্থীদের স্বাগত জানায় হাজারো সামুদ্রিক প্রাণীর বর্ণিল উপস্থিতি। সিওলে বৃহৎ এই অ্যাকুয়ারিয়ামে রয়েছে শত শত প্রজাতির জলজ প্রাণী। বিশাল আন্ডার ওয়াটার টানেল দিয়ে হাঁটার সময় সমুদ্রের গভীরে বিচরণের অনুভূতি মিলবে। আধুনিক প্রযুক্তি, দৃষ্টিনন্দন পরিবেশ এবং বৈচিত্র্যময় সামুদ্রিক প্রাণীর সমন্বয়ে এটি সিওলের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে কোলাহলের মাঝেই যেন গড়ে উঠেছে সমুদ্রের এক বিস্ময়কর জগৎ। লোত্তে ওয়ার্ল্ড অ্যাকুয়ারিয়ামে প্রবেশ করলেই চোখের সামনে ভেসে ওঠে হাজারো সামুদ্রিক প্রাণীর রঙিন জগৎ। দেশটির সবচেয়ে বড় অ্যাকুয়ারিয়ামটি স্থানীয় এবং পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র। পৃথিবীর 5টি মহাসাগরের সামুদ্রিক পরিবেশের আদলে তৈরি এই অ্যাকোরিয়ামে 650 প্রজাতির 55,000-এরও বেশি সামুদ্রিক প্রাণী রয়েছে। 2 তলা জুড়ে বিস্তৃত 13টি থিম জোনে দর্শনার্থীরা নদী, উপকূল ও গভীর সমুদ্রের জীববৈচিত্র্য কাছ থেকে দেখার সুযোগ পান। সবচেয়ে বড় আকর্ষণ হলো 85 মিটার দীর্ঘ আন্ডার ওয়াটার টানেল। এই কাঁচ ঘেরা পথ দিয়ে হাঁটার সময় মাথার উপর দিয়ে হাঙ্গর, স্টিংরে ও নানা রঙের মাছ ভেসে যেতে দেখা যায়, যা দর্শকদের মনে তৈরি করে সমুদ্রের তলদেশে থাকার অনুভূতি। অ্যাকোরিয়ামে বিশাল দা ওয়াশান ট্যাঙ্কে একসঙ্গে দেখা মেলে হাজারো সামুদ্রিক প্রাণীর। অ্যাকোরিয়ামটির অন্যতম আকর্ষণ সি লায়নের মনোমুগ্ধকর পরিবেশনা। দর্শনার্থীদের সবসময় মুগ্ধ করে রাখে সাদা রঙের বেলুগা তিমি, জেলিফিশ গ্লারি, সি টাটল জোন এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণীর প্রদর্শনী শিশুদের পাশাপাশি বড়দেরও মুগ্ধ করে। বছরে লাখো দর্শনার্থী এখানে এসে সমুদ্রের বিস্ময়কর জগৎকে কাছ থেকে উপভোগ করেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হ্যাট্রিকে শুরু জাদুকর লিওনেল মেসির বিশ্বকাপ। আলজেরিয়ার বিপক্ষে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে উল্লাসে মাতোয়ারা সমর্থকরা। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের নরক নেমে আসবে, হুঁশিয়ারি ট্রাম্পের। তেহরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত। লেবানন ইস্যুতে নেতানিয়াহুর কড়া সমালোচনা। এবং গাজায় ইয়েলো জোন সম্প্রসারণ ইসরায়েলের, নতুন করে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি। ভূমি দখলের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান মিশরের। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাবরিনা মজুমদার। যশোদা, ধন্যবাদ আপনাকে। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।